পারতেন। সায়ন, তুই আমার যেরকম শিষ্য ও সেই রকম। ওকে একটা সেফ জায়গায় রেখেছি। ও কাউকে ঠকাবে না, কাজ করে জীবন কাটাবে। ওকে নিয়ে আমাদের কোনো সমস্যা নেই। ওর ব্যাপারে চিন্তা করা একদম ছেড়ে দে। এখন আমার এখানে আসার কারণটা হলো নন্দিনী, তোর এই যে বিয়ের ব্যাপারটা আদির কাছ থেকে কতদিন আর লুকিয়ে রাখবো? হয় আমরা ওকে নিজে বলবো, না হলে অন্য কেউ বলবে। ওকে তো জানানো দরকার। আমার মনে হয় সেটাই ভালো হবে, বুঝলি? কি হয়েছে দাদা? কি হয়েছে তোমার মামা? মুখটা এরকম অমাবস্যার চাঁদের মতন হয়ে আছে কেন বলো তো? আমি যে বিষয়ে তোদের বলবো সেটা শুনলে, সে কথা শুনলে তোদের সবার মাথা একেবারে ঘুরে যাবে। হ্যাঁ, কি ব্যাপার? এমন কি বিষয়? এতদিন আমরা যাকে আমাদের আদি বলে ভেবেছিলাম, ও আসলে আমাদের আদি নয়। ও দাদা, এ কি বলছো তুমি? ও আদির সঙ্গে ওই মেন্টাল হসপিটালে ছিল। জমি কিনিয়ে দেব বলে মানুষের কাছ থেকে অনেক টাকা নিয়েছে, আর সব টাকা নিয়ে নষ্ট করে ফেলেছে। পুলিশ যাতে ধরতে না পারে সেই জন্য পাগলের মতো আচরণ করছে। আদির সঙ্গে থাকার সময় আমাদের ব্যাপারে জেনে গেছে। আমাদের নাম্বার কোনোভাবে কালেক্ট করে ও ফোন করে নিজেকে আদি বলে আমাদেরকে বিশ্বাস করিয়েছে। এসব তুমি কি করে জানতে পারলে মামা? পুলিশ ওর ব্যাপারে সমস্ত কিছু জেনে ওকে অ্যারেস্ট করবার জন্য খুঁজছে। আমি যখন সায়নের বাড়িতে ছিলাম, পুলিশ তখন আমাকেও খুঁজতে এসেছে। ফটো দেখিয়ে যখন আমাকে জিজ্ঞাসা করলো, আমি তখন আমার বোনের ছেলে বললাম। ইন্সপেক্টর বলল, এ আপনার বোনের ছেলে নয়, এ একজন 420, সবাইকে ঠকিয়ে বেড়াচ্ছে। শুনুন, এ যে আপনার বোনের ছেলে নয় সেটা থানায় গিয়ে আপনাকে স্টেটমেন্ট দিতে হবে। তাই আমি থানা থেকেই আসছি। স্টেটমেন্ট দিয়ে সোজা আমি এখানে চলে এলাম। হ্যাঁ, ওকে বাড়িতে গিয়ে অ্যারেস্ট করার জায়গায় তোমার কাছে কেন খুঁজতে এলো? আরে বাবা, ও তো বেঙ্গলেই নেই। পুলিশ চারদিকে ওকে খুঁজে বেড়াচ্ছে। সেই ব্যাপারটা জেনে ও পালিয়ে বেড়াচ্ছে। হে ভগবান, কি কপাল আমার! এতদিন একটা বাইরের অচেনা লোককে নিজের ছেলে বলে ভাবতাম। তাহলে ও যে বলেছিল যে পালাতে গিয়ে মুখে অ্যাসিড পড়ে পুড়ে গেছে, সেটা কি মিথ্যে? সব সত্যি। আদির প্লাস্টিক সার্জারি হয়েছিল, এটাও সত্যি। যে আদি বলে এতদিন আমাদের সাথে ছিল, ও আসলে আদি নয়। আমরা যাকে আদি বলে চিনতাম সে যদি আদি না হয়, তাহলে আমাদের আদি কোথায়?
দুর্গা, দুর্গা, দিদি, এতদিন তো আমি ডাকলে তবে তুই আসতিস, আজকে তুই নিজে নিজেই চলে এলি। আমি একটা কথা জানতে পেরেছি, আমি তোকে বলবো বলেই এসেছি। কি কথা? এবার মায়ের জীবনে, তোর জীবনে খুব বড় একটা ঝড় উঠতে চলেছে। এতদিন ধরে যে দেবী আমাদেরকে সাহায্য করেছে সেও আমাদের সাহায্য করতে পারবে না। দৈব শক্তির থেকেও বড় অশুভ শক্তি আমাদের এই বাড়ির সবার ক্ষতি করতে চাইছে। এরকম একটা শান্ত পরিবেশে প্রচন্ড জোর বৃষ্টি হতে চলেছে, ঝড় উঠতে চলেছে এবার। কিন্তু এই ঝড়ে বৃষ্টিতে লুকাবার কোনো জায়গাই নেই। আমাদের বাঁচাতে এবার ভগবানও আসবে না। এরকম একটা পরিস্থিতির কথা ভেবেই তো আমার খুব ভয় করছে। এই সমস্যাটা আমার শক্তির থেকেও অনেকটাই বেশি, কিন্তু এর আগে যত সমস্যা এসছে তার থেকে আমার শক্তি বেশি ছিল, কিন্তু এবারের এই সমস্যাটা অনেক বড়, যেটা কেউ ভাবতেও পারছে না। আমার কথা বাদ দে, ওই দৈব শক্তির উপরে। তোর কথা শুনে তো আমার এবার খুব ভয় করছে রে উমা। সেই দিন রাত্রিরে শ্মশানের সাধু বলছিলেন, গুরুদেব যখন এসেছিল তখন পুজো করার সময় একটা নারকেলও রেখে গেছিল। উনি এগুলোই বলছিলেন, এগুলো আমাদের সহ্য করতে হবে। কপালে লেখা থাকে যদি, তাহলে তো সহ্য করতেই হবে। শেষে ভালোরই জয় হবে, এটা ভেবে আমাদের মনকে শান্ত রাখতে হবে। কতবারই এই ভরসা মিথ্যে হয়ে যায়, অন্যায়ের জয় হয়। ঠিক আছে, এবার আমি আসছি দুর্গা। আমি আমার মাকে কোনো সাহায্য করতে পারবো না বলেও আমার খুব কষ্ট হচ্ছে রে। দিদি, দিদি, আমি কি করব? ভৈরব,
এসব কি ভৈরব? সকাল সকাল বাড়িতেই শুরু করে দিয়েছিস? তুই আগে বাইরে থেকে নেশা করে বাড়িতে আসতিস, আর কিন্তু কোনোদিন বাড়িতে খেতিস না। বুঝিস না কেন এই সব অভাব টেনে আনে? আমার ছেলে বদলে গেছে, কত কষ্ট করে কাজ করে, বড়লোক হবে, আমাকে ভালো করে দেখাশোনা করবে, কত আশা করেছিলাম। সেসব শুধু স্বপ্নই রয়ে গেল। তুই শুধুমাত্র কয়েকদিনের জন্য শুধরেছিলিস। কারোর জীবনে কষ্ট আসে না, তাই বলে সবাই নেশা করতে শুরু করলে জগৎ সংসার চলবে কি করে? না রে ভৈরব, মেয়েদের জীবনে কি কোনোদিন কষ্ট আসে না? আমাকেই দেখ না, তোর জন্য আমি কত কষ্ট পেয়েছি। তাই বলে কি কোনোদিন আমি কোনো নেশা করেছি অথবা কোনো বাজে কাজকর্ম করেছি কি? আমি কষ্ট করে কাজ করতাম না, তোকেও তো পালন করেছি। তবে তুই কেন এইটুকু একটা সামান্য হারের জন্য এত মানসিকভাবে ভেঙে পড়েছিস? মা, আমায় ক্ষমা করে দাও মা। আমি আগে যে নেশা করতাম তার থেকে এর তফাৎ আছে মা। তখন আমি আমার নিজের অহংকারে নেশা করতাম, এখন দুঃখে এসব করছি। আমি যতটা জেদি ঠিক ততটাই নরম। তুমি জানো মা, অনেক ছোট ছোট বিষয় না আমার মনের মধ্যে প্রভাব ফেলছে। চোখের সামনে নিজের লোকের অঘটন ঘটছে, অথচ আমি কিচ্ছু করতে পারছি না, তাই অসহায় লাগছে। ভেতরে রাগটা বেড়ে যাচ্ছে গো মা। কাউকে ধরে মারলে আমার শান্তি হবে, এই রাগটা বেরিয়ে গেলে আমায় নেশা করতে হবে না। এইসব শুধু তোরই কল্পনা ভৈরব। যে কোনোদিন পড়েনি সে কোনোদিন হাঁটতে পারবে না, যে হারেনি সে কোনোদিন জীবনে বড় হতে পারে না, এটা জেনে রাখ। তুই কেন হার হার বলে ভাবছিস? অনুভব বলে মনে কর। যে হেরেছে সেই শুধু জিততে পারবে, কথাটা তুই একটু ভেবে দেখ ভৈরব। সমস্যার সাথে যারা লড়তে পারে না সেই সব ভীতু লোকেরাই নেশা করে। একটা ছোট্ট হার তোর মনে এত ভয় এনে দিয়েছে। আমার কত অল্প বয়সে তোর বাবা আমায় ছেড়ে চলে গেল, তখন তোকে আমি নিজের কোলে নিয়ে একজন মেয়ে হিসেবে জীবনে কষ্ট অনুভব করিনি, তাও চলিনি। কখনো ভুল রাস্তা ধরেছি বল? যতই কষ্ট হোক কারুর কাছে হাত পাতব না বলে কষ্ট করে আমি খেটে নিজে না খেয়ে তোকে খাইয়ে মানুষ করিনি। আজকে আমি যে কাজটা করছি সেটা অন্যায় জানি। জানো মা, শুধু তোমাকে কষ্ট দেব না বলে কতবার ভেবেছি। সত্যি কথা বলছি আমি। কিন্তু কি করব, আমার বুদ্ধিটা যতটা কঠিন আমার মনটা তেমন নয়।
তোমার সামনে আমি হাত জোড় করছি, তোমার ওই পায়ে পড়ছি গো মা, আমাকে ক্ষমা করে দাও না। তুমি দেখো শিগগিরই আমি শুধরে যাব, ভালো হয়ে যাব। ম্যাডাম, ম্যাডাম দাঁড়ান। আপনি আমাকে আগে ক্ষমা করুন ম্যাডাম, আপনার যোগ্যতা না জেনে আমি অনেক বড় ভুল করেছি ম্যাডাম। আপনি সেদিন অফিসে এসেছিলেন, আমি খুব খারাপ ব্যবহার করেছি। আপনি আমাকে অপদার্থ দাদা বলে ক্ষমা করে দিন, ভুল হয়ে গেছে। এইসব ভুল বোঝাবুঝি কারণগুলো ঘটেছে শুধুমাত্র সায়নের জন্য। আমার আর ভৈরবের পার্টনারশিপটা ভালো আন্ডারস্ট্যান্ডিং এই চলছিল ম্যাডাম। ওই সায়ন আমাকে ডেকে ওই বাস ট্রান্সপোর্ট শুরু করার কথা বলেছিল। এই বিষয়টা যখন আমি ভৈরবকে বললাম, তখন ভৈরব আমাকে বলল এই ব্যবসা শুরু করলে আমার বোন শিবানীর বিরুদ্ধে যাওয়া হবে। ও তখন বলল আমি এই কাজ করতে পারবো না। আমি ওকে বললাম টাকা আমি দেব, তুমি কাজের লোক, কাজ করো, আমি যেমন বলবো তেমন করবে। সায়নের কথা শুনে ওই বাস রুটের জন্য অ্যাপ্লাই করলাম ম্যাডাম। তারপর আপনার কাছে একটা ছেলে গিয়ে সাইন নিয়ে এলো। ভৈরব এই ব্যাপারটা জানতো না ম্যাডাম। ওইটা আমি আর সায়ন করিয়েছিলাম। তাহলে ভৈরব দাদা আমাকে এই কথাটা কেন বললো না? আমি তো ওকে মাঝে কথাই বলতে দিলাম না ম্যাডাম। বেচারা কত বলার চেষ্টা করলো, আমি সেটা সুযোগই দিলাম না। সেই দিন আপনি অফিস থেকে বেরিয়ে যাবার পরেই যে জায়গায় আমার বোনের অসম্মান হয় সেখানে আমি থাকবো না, এই অফিসের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই, এই বলে চলে গেল। একটা গাড়ি থেকে 50টা গাড়ি ওই করেছিল ম্যাডাম, কিন্তু আমার কাছে একটা টাকাও ডিমান্ড করেনি। শুধুমাত্র আপনার অপমান হয়েছে বলেই ও পার্টনারশিপটা ভেঙে দিল ম্যাডাম। আপনার যে অপমান হয়েছে সেটাও সহ্য করেনি। আবার অফিসে এসে আপনার ব্যাপারে কথা বলতে বলতে খুব মারল ম্যাডাম। ওর মনে আপনার প্রতি খুব ভালোবাসা আর সম্মান রয়েছে ম্যাডাম। দিনের মধ্যে 10 বার শিবানী আমার বোন, ও আমার একমাত্র ছোট আদরের বোন।
বলতো আমার বোন সম্পত্তিতে বড়, কিন্তু মনটা শিশুর মতো। কেউ যদি ওর ক্ষতি করে, ও কিন্তু তা করে না। সদ্য জন্মানো শিশুর মধ্যেই যেমন রাগ, বদলা, ঘৃণার ভাব থাকে না, আমার বোনের মনটাও সেই রকম। আমার এই কাজের সাফল্যের পেছনে আমার বুদ্ধি পরিশ্রম তো আছেই, কিন্তু শিবানী আমার কপালে ফোঁটা দিয়ে বলল, দাদা যখন তুমি যে কাজ করবে তাতেই তুমি সাফল্য পাবে। সব সময় এইসব বলতো ম্যাডাম। ভৈরবের কথা না শুনে সায়নের কথা শুনেছি বলে আজ আমার এই অবস্থা হয়েছে ম্যাডাম। একটা গাড়ি থেকে ভৈরবের জন্যই 50টা গাড়ি হয়েছিল। ও আমাকে ছেড়ে যাবার পরে আজ আমার কাছে একটাও গাড়ি নেই। আবার বলছি ম্যাডাম, দয়া করে আমাকে ক্ষমা করে দেবেন। আমার জন্য আপনাদের যে ভুল বোঝাবুঝি হয়েছে সেইটা ঠিক করতে আমাকে সুযোগ দেওয়ার জন্য অনেক ধন্যবাদ ম্যাডাম। অ্যাকচুয়ালি থ্যাঙ্কস আমার আপনাকে বলা উচিত। অন্য লোকের জন্য নিজে ক্ষমা চাওয়ারই সাহস কতজনেরই বা থাকে বলুন তো? আপনার কাছে সব বলার পরে আমার মনটা হালকা হলো ম্যাডাম। এবার আমি আসছি ম্যাডাম, দয়া করে আমাকে ক্ষমা করে দেবেন। ঠিক আছে।